আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দর্শক, বিআরবি হসপিটালস লিমিটেডের সৌজন্যে সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের প্রসঙ্গ উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ। আমরা চমৎকার একটা বিষয় নির্বাচন করেছি আজকে। আমাদের সাথে আপনারা থাকুন, দেখবেন নতুন তথ্য আপনারা জানতে পারবেন এবং যে তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে, সম্যক ধারণা থাকলে আমরা খুব সহজে রোগকে নিয়ন্ত্রণ করতে পারি। অন্তত কিডনি রোগের জটিলতা অনেক কথা রয়েছে। আমরা কিডনি রোগের জটিলতা যেহেতু বলেছি, কিডনি বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন বিআরবি হসপিটালস লিমিটেডের যিনি চিফ কনসালটেন্ট এবং কিডনি রোগ বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর এম এ সামাদ আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। দর্শক, আমরা আলোচনায় চলে আসি। যেহেতু উচ্চ রক্তচাপ বলেছি, উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি সেখান থেকে শুরু করি। প্রফেসর এম এ সামাদ। রক্তচাপ আমাদের রক্ত মানে যে কোনো পদার্থ যদি প্রবাহিত করতে হয় তাহলে কিন্তু একটা প্রেশারের দরকার পড়ে। ঠিক হার্ট কিন্তু আমাদের এই রক্তকে পাম্প করে দিচ্ছে এবং সেগুলো ধমনী পথে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে, আবার শিরা দিয়ে সেগুলো হার্টে ফিরে আসে। তো রক্তচাপটা হলো যে যখন এই রক্ত ধমনী দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু এই যে ধমনী আছে, ধমনীর গায়ে একটা চাপ প্রয়োগ করে এবং যে সেই চাপটাকেই বলা হয় রক্তচাপ। তবে হার্ট যখন সংকুচন করছে তখন কিন্তু চাপটা বেড়ে যায় এবং সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি। আর যখন হার্ট স্ফীত হচ্ছে তখন প্রেশারটা বা চাপটা কমে যায়, সেটাকে ডায়াস্টোলিক বলা হয়। তবে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো মিলেই হলো রক্তচাপ আমরা সাধারণত যেটা বলে। যদি উচ্চ রক্তচাপ বলে থাকি আমরা বা কাউকে বলি, এটা কি একটা রোগ? হ্যাঁ, উচ্চ রক্তচাপ যেটা সেটা রোগ। কারণ এই ধমনী পথে এবং রক্ত প্রবাহিত হওয়ার জন্য একটা চাপের প্রয়োজন হয়। সাধারণত একজন অ্যাডাল্টের জন্য এটা 120 এবং যেটা ডায়াস্টোলিক সেটা 80-80-র নিচে এই থাকা উচিত আর কি। জাপানিজ ওদের যে সোসাইটির যে গাইডলাইন সে অনুযায়ী। আর যদি দেখা যায় 120 থেকে এটা 139 পর্যন্ত চলে যায় এবং যেটা ডায়াস্টোলিক সেটা 80 থেকে যদি 90 পর্যন্ত যায় তাহলে সেটাকে প্রি হাইপারটেনশন বলা হয়। অর্থাৎ সে হাইপারটেনশনের ঝুঁকিতে আছে। আর যদি 140 অথবা তার চেয়ে বেশি যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি 90-র উপরে যায় তাহলে অবশ্যই এটা উচ্চ রক্তচাপ এবং সেটার কন্ট্রোল করতে হবে। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে আসি। দর্শক, বাতাসে চাপ আছে, পানিতে চাপ আছে, রক্তেরও চাপ আছে। যদি বেড়ে যায় আমরা উচ্চ রক্তচাপ বলি, সেটা একটা রোগ। আমরা অনেকে বলি যে এই উচ্চ রক্তচাপ বা হ্যাপাটাইটিস এটা বার্ধক্যের রোগ। আমরা এই কথা সবসময় বলে থাকি একজন অন্যকে যে বয়স হয়নি, তোমার ব্লাড প্রেশার বাড়বে কেন? এটার মন্তব্য কি? আসলে সাধারণত বয়সের সাথে সাথে রক্তচাপ বাড়তে থাকে। অর্থাৎ রক্তচাপ যেটা রোগ, যেটা হাইপারটেনশন যেটা আমরা বলি, যেটা উচ্চ রক্তচাপ, সেই রোগটা দেখা যায় যে যত বেশি বয়স হয় তত এর প্রাদুর্ভাব বেশি। সেই জন্য বয়সের কথা বলা হয়। কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চাদের হয়। যেমন অনেকগুলো কারণ আছে, যে বিশেষ করে যদি বাচ্চা বয়সে যদি কিডনির সমস্যা হয়, কিডনির নালী যদি কোনো কারণে সংকুচিত থাকে, অথবা যদি নেফ্রাইটিস যদি হয়, সিকেডি যদি হয়, তাহলে কিন্তু তাদের উচ্চ রক্তচাপ হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে কতগুলো হরমোন আছে, সেগুলো যদি অতিরিক্ত সিক্রেশন হয় সে কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। সেটা অল্প বয়সেই হতে পারে। তবে সাধারণত দেখা গেছে যে বয়স যতই বাড়তে থাকে যে সমস্ত কারণে উচ্চ রক্তচাপ হয় সেগুলোর ঝুঁকিও বাড়তে থাকে। সেজন্য বয়সের সাথে সাথে এর প্রাদুর্ভাব বেশি। এবং জাপানের একটা আমি রিসেন্ট রিপোর্টে যারা দেখেছি যে ওখানে 12 কোটি মানুষ, সেখানে 4 কোটি লোকের উচ্চ রক্তচাপ আছে, যেগুলো চিকিৎসার প্রয়োজন। জি, ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর এম এ সামাদকে আজকে পেয়েছি, একজন নেফ্রোলজিস্ট, কিডনি রোগ বিশেষজ্ঞ। আমরা আসুন আমাদের প্রসঙ্গে চলে আসি। উচ্চ রক্তচাপের সাথে কিডনি রোগের সম্পর্ক কী রয়েছে এবং কেন? প্রফেসর সামাদ। আমরা তো জানি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ যার শেষ পরিণতি কিডনি বিকল বা এন্ড স্টেজ রেনাল ফেলিওর যেটা হয়, সেটার প্রধান 3টা কারণের মধ্যে দ্বিতীয় অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। যেমন প্রথম কারণ ডায়াবেটিস, দ্বিতীয় উচ্চ রক্তচাপ এবং তৃতীয় গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। যদিও
আমাদের দেশে এখনও কিডনির প্রদাহ কমন, তবে দিন দিন এটা কমে যাচ্ছে। এর হার উচ্চ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপই প্রধান কারণ। তো যাদের উচ্চ রক্তচাপ যাদের হয়, সাধারণত দেখা গেছে যে এদের প্রতি 3 জনের থেকে 1 জনের কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে যদি এদের বংশে যদি কিডনি রোগ থাকে এবং উচ্চ রক্তচাপ আছে এবং সেই সাথে তার কিডনি রোগ আছে, তাদের হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে আরও। অর্থাৎ কিডনি রোগ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু উচ্চ রক্তচাপ একটা ভয়াবহ ব্যাপার, তার অনেক জটিলতা আছে, তার মাঝে একটি। তো আর কয়েকটি জটিলতা আমরা জেনে নিই, তারপর কিডনিতে ঢুকবো, আমরা আলোচনা করব আর কি কি জটিলতা আছে উচ্চ রক্তচাপের। আসলে উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন থাকে, এই সময় কিন্তু ওই যে ধমনির গায়ে যে অতিরিক্ত প্রেশার দেয়, এই প্রেশারে কিন্তু ধমনির যে গাত্রটা আছে ক্ষয় হতে থাকে, ক্ষতি হতে থাকে। ক্ষতি হয়, রিপেয়ার হয়, ক্ষতি রিপেয়ার হয়, এভাবে হতে হতে যে উপাদান দিয়ে রিপেয়ার হয় সেগুলো হার্ড, শক্ত। যার জন্য নর্মালি তো যদি একটা রাবারের কোনো কিছুতে যদি আমরা জোরে পানি দিই, প্রেশার কিন্তু খুব একটা বাড়বে না। কিন্তু যদি একটা যদি লোহার পাইপে যদি জোরে পানি দেয়, তাহলে কিন্তু চাপ অনেক বেড়ে যায়। ঠিক তেমনি যদি এই রক্তনালীর যে ওয়াল আছে, গাত্র আছে, সেটা যদি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু যখনই হার্ট যখন পাম্প করছে বা সংকোচন করছে, তখন কিন্তু সে আর এক্সপান্ড করতে পারছে না, যার জন্য প্রেশার অনেক বেড়ে যায়। তো সেটাকে রক্তের ওয়ালটাকে ড্যামেজ করে দিচ্ছে। একদিকে ওয়াল যদি ড্যামেজ হয়, প্রেশার বাড়বে, আবার প্রেশার যদি বাড়ে, তার কারণে ওয়াল ড্যামেজ হচ্ছে। তো এই যে ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হতে হতে কি হয়, আস্তে আস্তে ওটা রিপেয়ার হয় বিভিন্ন ধরনের ফাইবার টিস্যু দিয়ে, এবং নালীটা সরু হয়ে যায়। এখন যদি হার্টের নালী সরু হয়, তাহলে কি হবে, ইসকেমিক হার্ট ডিজিজ হয়। ব্রেনের নালী যদি সরু হয়, তাহলে স্ট্রোক হয়ে যায়। যদি চোখের যে রক্তনালী আছে সরু হলে অন্ধত্ব বরণ করার সম্ভাবনা থাকে। আবার যদি এই যে উচ্চ রক্তচাপ, যখনই ওয়ালটা হার্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা ফ্রাজাইল হয়, মানে ভঙ্গুর হয়ে যায়। তো যে কোনো সময় উচ্চ রক্তচাপে যদি জোরে প্রেশার হয়, তাহলে কিন্তু ব্রেনের রক্তনালীগুলো ফেটে গিয়ে রাপচার হয়ে যায়, সেখানে ব্লিডিং হতে পারে। তাহলে স্ট্রোক, একদিকে ব্লিডিংয়ের চান্স বেশি থাকে, আবার ইসকেমিক স্ট্রোকের চান্সও বেশি হয়ে থাকে। অন্যদিকে যদি কিডনি রক্তনালী চিকন হয়ে যায়, তাহলে কী হবে, কিডনি তো খাবার পাচ্ছে না ঠিক মতো, যার জন্য আস্তে আস্তে ছোটো হতে থাকে। ছোটো হতে হতে কিডনি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায় এক সময়। তেমনিভাবে আমাদের যে হাতে পায়ের যে রক্তনালীগুলো আছে, সেগুলো সরু হতে হতে এমন হতে পারে যে পায়ের রক্তনালী সরু হয়ে যাচ্ছে, একসময় জোরে হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে, এবং কখনও হয়তো পা কেটে ফেলে দিতে হয়, এ পর্যায়েও যেতে পারে। কাজেই উচ্চ রক্তচাপের কিন্তু যে মানে খারাপ পরিণতি, সেগুলো অনেক অনেক। এবং আমাদের যে মৃত্যুর যে প্রধান কারণগুলো, যেমন হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, কিডনি ফেইলিওর, এগুলো কিন্তু সবই এই বেশিরভাগ মানে হাই যে রিস্ক ফ্যাক্টর, সেটা হলো এই উচ্চ রক্তচাপ। চমৎকার বলেছেন দর্শক, চমৎকার বর্ণনায় আমরা জানতে পেলাম যে উচ্চ রক্তচাপ তাকে ব্যবস্থাপনার মাধ্যমে আনতেই হবে। আমরা যেটাকে বোঝাতে চাই, অনিয়ন্ত্রিত যেন না হয়, অন্তত এতটুকু মনে রাখতে হবে। আসুন, অনিয়ন্ত্রিত লোকদেরই সমস্যা এতগুলো হয়, ঘাবড়াবার কোনো কারণ নেই, যারা ওষুধ খাচ্ছেন ভালো থাকবেন। কিন্তু আমাদের দেশে অনেকে বলেন যে আমার তো 140-50 প্রেশার থাকে, কিছু মনে করেন না। আরও একটা রোগী আছেন, তারা বলেন যে মাঝে মধ্যে আমি বাদ দিয়ে এক্সপেরিমেন্ট করি, কি হয় দেখি। এই ব্যাপারে মন্তব্য জানতে চাই। এটা হলো যে আমাদের কিন্তু অনেক রোগী সাইলেন্ট কিলার, কারণ আমরা যদি অ্যালার্ম যদি বেজে যায়, তখন কিন্তু আমরা সতর্ক হই। তো আমাদের দেহে পেইন বা যে কোনো উপসর্গ, এটা হলো আমাদের দেহের অ্যালার্ম সিস্টেম। কিন্তু যে রোগগুলোতেই অ্যালার্ম অনেক দেরিতে আসে, তারা তত বেশি ক্ষয় করে ফেলে, এবং ক্ষয় করার পর সেটা দেখা যায় ডায়াগনোসিস বা নির্ণয় হয়। তো রক্তচাপও এমনই, যেমন কিডনি সিকেডি 70 থেকে 80% নষ্ট হওয়ার পরে আমরা কোনো কিডনি রোগের কোনো মানে ফেইলিওরের কোনো উপসর্গই দেখা দেয় না। তেমনি রক্তচাপ কিন্তু অনেক আছে এমনও যে 180 বা 200 সিস্টোলিক প্রেশার নিয়ে আসতেছে, ডায়াস্টোলিক 110, তাদের তেমন কোনো উপসর্গ নেই। হয়তো সাধারণত খুব যদি জোরে হাঁটে বা সিঁড়ি বেয়ে ওঠে, তখন বলে যে একটু বুক ধরপর করে, কখনো বুকে একটু ঝিনঝিন করে, এরকম একটা অনুভূত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলা উপসর্গবিহীন থাকে। সেই জন্য নিয়ম হলো, যাদের বংশে রক্তচাপ আছে, যাদের বয়স 40-এর উপরে, তাদের বছরে অন্তপক্ষে 2 বার করে তাদের রক্তচাপ দেখতেই হবে। তবে রক্তচাপ কিন্তু একবার দেখলেই হয় না। এটা দেখার নিয়ম হলো যে
খুব যে কোনো জায়গা থেকে আসুক, সে অন্তপক্ষে 15 মিনিট কমপ্লিট রেস্টে থাকবে, তারপরে প্রেশার মাপবে, মাপার সময় বসে মাপবে, এবং মাপার সময় এমনভাবে মাপবে যে এই যে আর্ম যেখানে কাপটা বাঁধা হয় সেটা যেন আমাদের এই ঠিক হার্টের লেভেলে থাকে। যদি এটা নিচে থাকলো তাহলে কিন্তু আনডিউ প্রেশার বেড়ে যাবে, উপরে থাকলে প্রেশার কমে যাবে। তো একদম আমাদের লেভেল বরাবর থাকবে, এবং পরপর কয়েকবার মাপবে। এভাবে মাপবে যে যদি দেখা যায় যে প্রথমবার দ্বিতীয়বারের সাথে 5-এর চেয়ে বেশি, 5 মিলিমিটারের চেয়ে বেশি পার্থক্য হয়ে গেল, তাহলে আবার মাপতে হবে। এরকমভাবে যখন দেখা যাবে যে দুইটা মাপের ব্যবধান 5 মিলিমিটারের চেয়ে কম, তখন ওই দুইটার গড় যেটা প্রেশার, এটা হলো অ্যাকচুয়াল প্রেশার। কিন্তু আমাদের তড়িঘড়ির মধ্যে কিন্তু এভাবে খুব কমই মাপা হয়। তাহলে জেনে নেই যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ যারা রোগী, তারা কতদিন পর পর প্রেশার মাপবেন? যারা উচ্চ রক্তচাপ আছে তারা তো একটা হলো যে তাদের তো প্রেশার কমাতে হবে। প্রেশার কমানোর জন্য আমরা তো লাইফস্টাইলের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তারপরে ঔষধের উপরে। তো সে যে প্রসেসেই যাক না কেন, সে যখন কমানোর জন্য সেই প্রসেসটা বা ওয়েটা গ্রহণ করবে, তারপরে তাকে মাঝে মাঝে মেপে দেখতে হবে। তাকে সপ্তাহে সপ্তাহে মেপে দেখুক, প্রথমে সপ্তাহে সপ্তাহে দেখুক যে সেটা কন্ট্রোলে আসছে কিনা। তো যখন কন্ট্রোলে চলে আসবে তখন হয়তো সে 15, যদি সুযোগ থাকে বাড়িতে তাহলে প্রতি সপ্তাহে একবার করে মাপুক। যদি না সুযোগ থাকে তাহলে প্রতি 15 দিন পর পর মেপে দেখুক, নিজেরা কোনো পাশে যে কোনো ফার্মেসিতে গিয়েই। তবে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য তাদেরকে নির্দিষ্ট সময়, যে পর্যন্ত কন্ট্রোলে না আসবে পর্যন্ত কিন্তু তাকে মাঝে মাঝে দেখে দেয়, সেটা মান্থলি হোক বা 2 মাস পর পরে হোক, দেখে সেটা কন্ট্রোলে আনতে হবে। আর যদি প্রেশার এমন থাকে যে অনেক হাই প্রেশার, কারণ আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার মানে তীব্রতা অনুযায়ী এভাবে তো আমরা ভাগ করি। আমরা আলোচনা যাব, একটা ফোন এসছে, কথা বলি। জি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে বলছিলাম, আকলিমা। হ্যাঁ, কি জানতে চান বলুন। জি, আচ্ছা, আমি তো উচ্চ রক্তচাপ সম্বন্ধে কিছু জানি না। এখন এটা কিভাবে জানবো যে আমার শরীরে কি উচ্চ রক্তচাপ আছে কিনা বা কি সমস্যা হতে পারে? আপনার বয়স কত? আমার ডায়াবেটিস আছে। আপনার বয়স কত? আমার বয়স 30। 30। আপনার আব্বা আম্মার ডায়াবেটিস, ব্লাড প্রেশার ছিল কি? বাবা মা? আমার বাবার প্রেশার আছে, লো প্রেশার সব সময়। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকুন। তিনি জানতে চান তার উচ্চ রক্তচাপ আছে কিনা, কিভাবে জানবেন? কিন্তু তার ডায়াবেটিস আছে, বয়স 30। আচ্ছা, এটা তো খুব সহজ। এর আগেই বললাম যে কোনো প্রেশার কিন্তু মাপার জন্য স্ট্যান্ডার্ড আছে। আমাদের এটার জন্য বলা হয় যে স্ফিগমোম্যানোমিটার যেটা আছে, যেটা উঁচু থাকে, সেটাতে যদি মাপা যায় সেটা মোর অ্যাকুরেট। আর এমনিতেও যেগুলো মাপবে সেগুলো যেন যে পজিশন, হাইট যেগুলো বলছি ঠিক এভাবে মেনটেন করে তাদের মাপতে হবে। আর এটা মাপার জন্য যারা মাপতে পারে তাদের কাছে যেভাবে বললাম যে বসে রেস্ট নিয়ে তারপর পরপর 3-4 বার মাপুক, তারপরে এভারেজ যেটা ওইটাই তার প্রেশার, এতেই বুঝতে পারবে। বিষয়টা খুব সহজ, কিন্তু খুব সহজ, এবং এটা বছর অন্তপক্ষে 2 বার করে তার মেপে দেখা উচিত আর কি। দর্শকের প্রশ্ন থেকে একটি কথা মনে পড়ে গেল আমার, ওনার ডায়াবেটিস আছে। যার ডায়াবেটিস আছে, যার উচ্চ রক্তচাপ আছে, এই দুটো কিন্তু কিডনির জন্য মারাত্মক সমস্যা, যদি বুঝিয়ে বলেন। আসলে যে কোনো, আমরা যেমন খুব সহজে বোঝানোর জন্য বলি যে আমরা 5 আর 5 যোগ করলে হয় 10। কিন্তু রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা যোগ হয় না, এটা মাল্টিপ্লাই হয়। যেমন আমরা যদি স্কোর ধরি যে প্রেশার এটার জন্য কিডনি রোগ হওয়ার সম্ভাবনা 5, এটা রিস্ক, এবং ডায়াবেটিসের জন্য 5, তাহলে দুইটা যদি একত্র থাকে তাহলে কিন্তু 5-5 25 হয়ে যাবে, অর্থাৎ রিস্ক অনেক বেড়ে যায় দুইটা যদি একত্র থাকে। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস থেকে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত 40% যদি আনকন্ট্রোল থাকে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপের জন্য কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে অ্যারাউন্ড 30%। তবে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব কিন্তু ডায়াবেটিসের চেয়ে অনেক বেশি। আচ্ছা, যেমন আমাদের দেশে আমরা যদি বলি যে এটা 6 ভাগ বা 7 ভাগ লোকের ডায়াবেটিস আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা যে পরিসংখ্যান আছে তাতে 25 থেকে 30 ভাগ লোক কিন্তু উচ্চ রক্তচাপে ভোগে। উচ্চ রক্তচাপের জন্য কিডনির অসুখ হলো না কিডনির জন্য উচ্চ রক্তচাপ হলো? এটা একটা মানে খুব সুন্দর প্রশ্ন, এই জন্য যে এই প্রসঙ্গটা আমাদের প্রায়ই আসে যে একদিকে উচ্চ রক্তচাপের জন্য
যেমন কিডনি রোগ হয়, জি। অন্যদিকে যাদের কিডনি রোগ আছে, যদি আমরা দেখি যে এন্ড স্টেজ রেনাল ফেলিওর যারা আছে তাদের 90 থেকে 100 ক্ষেত্রে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে তাদের উচ্চ রক্তচাপ আছে। আচ্ছা, অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং কিডনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই জন্যই আজকাল এখন একসময় বলা হতো যে উচ্চ রক্তচাপ হলো এটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের, এখন বলা হয় এটা যে কিডনি ডিপার্টমেন্ট, নেফ্রোলজির এটা। আমরা এই পর্যায়ে থাকি, একটা ফোনে যাই, দর্শক অপেক্ষা আছেন। হ্যালো। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা বলুন? স্যার, হ্যাঁ আমি জানতে চাচ্ছি আমার বাবার ক্রনিক লিভার ডিজিজ স্যার, তার আগে কখনো প্রেসার ছিল না। আচ্ছা, কিন্তু মানে এই কয়েক 6-7 মাস হয়েছে তার মানে প্রেসার একটু বেশি এবং তাকে ওষুধও খাওয়াই। জি। এখন এইটা কেন হয়? লিভার তার তো সারা জীবন নরমালি ছিল প্রেসার, এখন তার বয়স প্রায় 70-এর দিকে। লিভারের অসুখ বলতে কি বোঝাচ্ছেন? রোগটার নাম কি? তার ক্রনিক হেপাটাইটিস বি এবং লিভার সিরোসিস বলছে, কিন্তু একদম ফুললি সিরোসিসও না, আছে ট্রিটমেন্টেই আছে প্রফেসর মবিন খান স্যারের। জি, আমরা বুঝতে পেরেছি প্রফেসর ইমরান সামাদ। আসলে ওনার বয়স 70 বছর বলেছেন। তো লিভার ডিজিজের সাথে সরাসরি ব্লাড প্রেশারের আমরা এরকম মানে সম্পর্ক আমরা ওভাবে সেরকম রোগের কথা তিনি বলেননি। জি, হ্যাঁ, সেরকম ক্রাইটেরিয়াতে কখনো পাইনি। তবে এটা হতে পারে কোইন্সিডেন্স, সিমালটেনিয়াসলি। ওনার বয়স যেহেতু 70 বছর, আবার অনেক সময় দেখা যায় যে লিভারের কারণে কিন্তু কিডনি এফেক্ট হয়, যেটা হেপাটোরেনাল সিনড্রোম হয়। তো হেপাটোরেনাল সিনড্রোম যখন হয়ে যায় তখন তো কিডনির ক্ষমতা কমে আসে। কিডনির ক্ষমতা কমে আসলে তো প্রেশার বেড়েই যাবে, কারণ কিডনি তো আমাদের শরীর থেকে লবণ এবং পানি বের করে দিচ্ছে, আর লবণ পানি দুইটা মিলেই কিন্তু প্রেশারটা সাধারণত বাড়িয়ে থাকে। তো সেই জন্য হয়তো বা কোনো আরও যদি ডিটেল যদি ইনভেস্টিগেশন করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে বোঝা যাবে যে ওরকম কিছু ঘটছে কিনা। আমি বলবো যে উনি যেহেতু প্রেশার বেড়েছে, উনি একজন কিডনি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ এবং সেই সাথে লিভার বিশেষজ্ঞ দেখতেছেন, এরা যৌথভাবে যদি এটা খুঁটিয়ে দেখে তাহলে কারণ বের করতে পারবে। ব্যবস্থাপনা আছে। তবে আমি যে প্রশ্ন করেছিলাম, কোনো কারণ কি খুঁজে বার করা যায় কিডনির ভেতরে কোনো ত্রুটির জন্য উচ্চ রক্তচাপ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। সেটা যেমন কিডনি যখন নর্মালি কি হয়, নর্মালি তো কিডনির কাজ হলো যে একদম আমাদের যে শরীরে যত পানি আছে এবং যত ধরনের কেমিক্যাল উপাদান আছে সেগুলো একদম ব্যালেন্স অবস্থায় রাখে, এটা কিডনির কাজ। তো এখন যদি কোনো কারণে যদি লবণের সাথে কিন্তু প্রেশার একদম ওতপ্রোতভাবে জড়িত, কারণ যত বেশি লবণ খাবে তার প্রেশার তত বাড়বে। এবং লবণ যদি কেউ একদম অল্প বয়স থেকে পরিহার করতে পারে, যে এক্সট্রা লবণ খাবে না, তাহলে তাদের প্রেশার, যদিও জেনেটিক্যালি তার প্রেশার হওয়ার কথা, তার কিন্তু প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। আমরা এই পর্যায়ে থাকি, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। দর্শক কে যেন অপেক্ষা আছেন, কথা বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমি বরিশাল থেকে বলছি। স্যার, আমার সবসময় প্রেশার 100-140 থাকে, তো এখন এটার জন্য কিডনিতে কোনো সমস্যা হতে পারে? 140-100। আপনার বয়স কত? আমার বয়স স্যার 30। ধূমপান করেন? না স্যার, আমি কোনো ধূমপান করি না। আচ্ছা, বয়স কত? বয়স কত বললেন? 30। 30 বছর স্যার। জি, 30 বছর। জি। 100 এবং 140 বা 100 কিন্তু দেখেন ডায়াস্টোলিক এটা 90-এর উপরে, তার মানে এটাকে কন্ট্রোল করতে হবে। অবশ্যই এটাকে 90 নিচে নামিয়ে আনতে হবে। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এটাও যে যাদের প্রেশার 80 থেকে 90 এবং 70 থেকে 80, এদের কিন্তু স্ট্রোকের হার 3 গুণ বেশি যাদের প্রেশার বেশি থাকে। কাজেই আমাদের ওনার যেটা আছে প্রেশার কমিয়ে আনতে হবে। তো প্রেশার কমানোর জন্য যে শুধুই মেডিসিন তা নয়, সেই সাথে লাইফস্টাইল নিয়েও মানে অনেক হেলদি লাইফস্টাইল চর্চা করতে হবে, এবং সে ব্যাপারে আমরা আশা করি কথা বলতে পারবো। আমরা অতিরিক্ত লবণ এড়িয়ে চলতে হবে এটা বলেছিলাম। তারপর যেটা বলছিলেন যে কিডনির কি কি কারণে প্রেশার বাড়তে পারে, সেটা হলো যে যেটা বলছিলাম যে লবণ এবং সবগুলো কিন্তু যেটা অতিরিক্ত থাকে সেটা কিডনি বের করে দিয়ে আমাদের সুস্থ রাখছে। কাজে যদি কোনো কারণে কিডনির কার্যকারিতা কমে যায় তখন কিন্তু অতিরিক্ত পানি এবং লবণ বের করে দিতে পারে না, সেই জন্যই এটা শরীরে জমে যায় এবং যার জন্য উচ্চ রক্তচাপ হয়। এটা একটা। দ্বিতীয়ত হলো যে যদি কিডনির যে রক্তনালী আছে সেটা যদি কোনো কারণে চিকন হয়ে যায় বা ন্যারো হয়ে যায়,
তাহলেও কিন্তু প্রেশার বেড়ে যায়, যেটাকে রেনাল আর্টারি স্টেনোসিস বলা হয়। আমরা জানবো কি করে এটা? এটা জানার জন্য তার প্রেশার যদি দেখা যায় যে ইয়াং এজ বা যে কোনো যে এজে প্রেশার বেড়ে গেছে, এবং সেখানে যদি আমরা আলট্রাসোনো করি, যদি আলট্রাসোনোতে দেখি যে বিশেষ করে কালার ডপলার যদি আলট্রাসোনো করি, কিন্তু কালার ডপলার তো আগেই আমরা করতে যাব না, আমরা সাসপেক্ট করলেই জানবো। যদি আলট্রাসোনোতে দেখি যে একটা কিডনি আনডিউ একটু ছোট আর একটা বড়, তাহলে কিন্তু আমরা ধরে নিব যে ছোট কিডনিটা হয়তো নালীটা চিকন হতে পারে, জন্মগত কারণ হতে পারে, ইনফেকশনের কারণ হতে পারে, অথবা নালীটা চিকন হতে পারে। তখন আমরা যদি একটা কালার ডপলার করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওখানে তার রক্তনালীটা চিকন। এর আগেই যদি আমরা যখন ফিজিক্যাল এক্সামিন করি, যিনি ডক্টর দেখতেছেন উনি যদি ঠিক আর্টারি যে জায়গায় থাকে সেখানে যদি স্টেথু দিয়ে যদি একটু ভালো করে দেখে, তাহলে কিন্তু ব্রুই একটা সাউন্ড পাওয়া যায়। ওটা দেখেও আমরা 50% 60% ক্ষেত্রে বলে দিতে পারি যে সম্ভাবনা আছে তার স্টেনোসিস থাকার। এর বিশেষ চিকিৎসা কি? এর চিকিৎসা হলো যদি আজকাল তো এখন এনজিওগ্রাম করে যদি একটা স্টেন্ট লাগিয়ে দেওয়া যায়, তাহলে মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে কিডনিটাও সেফ হয়ে গেল, অ্যাট দ্য সেম টাইম তার প্রেশারও অনেক ক্ষেত্রেই এটা কমে নর্মালে চলে আসে। চমৎকার প্রসঙ্গ বলেছে। আমরা একটু প্রয়োজনীয় তথ্যে আসি। জীবনযাপনের কি অভ্যেস যেগুলো কিডনি রোগের দায়ী, উচ্চ রক্তচাপের দায়ী? সেটা হলো যে একটা আমাদের ওজনের সাথে কিন্তু উচ্চ রক্তচাপের একটা দারুণ সম্পর্ক রয়েছে। যেটা বলছিলাম আগে যে লবণের সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা আমাদের যে এই যে ওজন, আমাদের অ্যাক্টিভিটিস, আমরা কতটা এক্সারসাইজ করছি, ব্যায়াম করছি, সেটার সাথেও উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। তো ওজন বলতে আমাদের কিন্তু এটা মাপারও একটা, এটার জন্য একটা মাপকাঠি আছে যে আমার উচ্চতা এবং আমার ওজন দুইটা যদি একটা রেশিও বের করি, যেটা বিএমআই বলা হয়, সেই বিএমআইটা নর্মাল রেঞ্জ যেমন 25 পর্যন্ত, 24.9 পর্যন্ত। আবার যদি দেখা যায় 25 থেকে 29.9 যদি হয়, সেটা কিন্তু আমরা এটাকে বলি যে তার ওভারওয়েট। আর যদি দেখা যায় 30-এর উপরে যদি চলে যায়, আমরাকে বলি ওবেজ, যেটা একেবারে স্থূলতা, মানে অতিরিক্ত ওজন। তো দেখা গেছে যারা ওভারওয়েট এবং যারা স্থূল আছে, বিশেষ করে যারা স্থূল, এদের কিন্তু উচ্চ রক্তচাপের সম্ভাবনা অনেক বেশি থাকে। এদের শুধু উচ্চ রক্তচাপ না, স্থূলতার সাথে জড়িত আছে উচ্চ রক্তচাপ ডাইরেক্টলি, একদম সরাসরি কিডনি ডিজিজ, ডায়াবেটিস, এবং সেই সাথে হার্ট ডিজিজ, সেই সাথে যত রকম বোন আছে, যে জয়েন্টগুলো আছে, সে জয়েন্টের ডিজিজ এবং স্ট্রোকের সম্ভাবনা, এগুলো সবই বেশি থাকে। এবং আজকাল দেখা গেছে যে ক্যান্সারের সম্পর্ক ওই স্থূলতার সাথে আছে। সেই জন্য ওজন, আমাদের প্রতিদিনের ব্যায়াম আমরা কতটুকু করছি, সেটা আমরা কি খাচ্ছি এবং খাবার দাবার কতটুকু খাচ্ছি, তার উপাদানগুলো বলতে খুব শর্টলি, আমাদের হয়তো টাইমের শর্ট থাকবে। যেমন আমাদের খাবারের মধ্যে যেটা মাস্ট থাকতে হবে, সেটা প্রতিদিনের আইটেমে কিছু ফলমূল থাকতে হবে, শাকসবজি থাকতে হবে, কিছু দুধ জাতীয় খাবার থাকবে, তবে সেটা ফ্যাট মুক্ত হলে সবচেয়ে উত্তম, চর্বি মুক্ত। এবং সেই সাথে আমাদের পরিমিতভাবে শর্করা বলতে কিন্তু আমরা গোটা শস্য বলি, গোটা শস্য বলতে পূর্ণ, যেমন আটার রুটি, লাল আটার রুটি, ময়দা না, ঠিক এরকম লাল চালের ভাত হলে সবচেয়ে ভালো। এই খাবারগুলো আমাদের খেতে হবে, এবং যেখানে ফাইবার যাতে বেশি থাকে এই ধরনের খাবারগুলো, এবং মাছ, মাংস, ডিম, দুধ, আমিষ এগুলোর সাথে থাকবে। আর কোলেস্ট্রল আমরা অ্যাভয়েড করে চলবো। ফাস্টফুড যেহেতু বলছেন, ফাস্টফুডে বেশি ক্যালোরি থাকে, রিফাইন খাবার, এটা কিন্তু গোটা শস্য বললাম, এটা গোটা শস্য না, এটা ফাইবার কম, এবং এখানে যে চিজগুলো যেগুলো ব্যবহার করা সেখানে প্রচুর কোলেস্টেরল থাকে, সবই এগুলো আনহেলদি। সেই জন্য আমরা বাচ্চাদের বলবো যে ফাস্টফুড নয়, তোমরা হাড়ির খাবার যেটা আমরা বলি সেটা খাও, এবং বেশি করে শাকসবজি, ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে তাদেরকে। চমৎকার বলেছেন। তবে একটি প্রসঙ্গে আসি যে লিপিড প্রোফাইলটা জানা দরকার একটি বয়সে আসার পরে, প্রতি বছর অন্তত একবার, সেটা গুরুত্ব সম্পর্কে জানতে চাই। অবশ্যই, কারণ আমাদের এই যে উচ্চ রক্তচাপ থেকে যে জটিলতাগুলো হয়, যেটা হার্ট ডিজিজ বলছিলাম, কিডনি ডিজিজ, ব্রেন স্ট্রোক, এগুলো সবের সাথেই কিন্তু যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেটা যেমন কোলেস্টেরল একটা, যদি অতিরিক্ত কোলেস্টেরল এবং যার উচ্চ রক্তচাপ আছে, 2টা রিস্ক ফ্যাক্টর হলো হার্ট ডিজিজের জন্য। তার সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে 3টা রিস্ক হলো। তার সাথে সে যদি ইনঅ্যাক্টিভ থাকে, মানে যদি মুভমেন্ট না করে, এক্সারসাইজ রেগুলার না করে, তাহলে আরেকটা রিস্ক ফ্যাক্টর যুক্ত হলো। সে যদি বেশি লবণ খায়, এর সাথে আরেকটা রিস্ক ফ্যাক্টর যুক্ত হলো। সে যদি বেশি দুশ্চিন্তা করে এবং এই পাল্লা দিতে যে জীবনের সাথে, আধুনিক জীবনের সাথে সে যদি কমপ্লিটলি কন্টিনিউ যদি স্ট্রেসে থাকে, তার সাথে যুক্ত হলো আরেকটা স্ট্রেস ফ্যাক্টর। তো এই যে আমাদের স্ট্রেস কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে, মানে আমি আগেই বলেছিলাম এগুলো যুগ নয়, এটা কিন্তু মাল্টিপ্লাই করছে, এবং এদের সম্ভাবনা এর থেকে স্ট্রোক হওয়ার, হার্ট ডিজিজ হওয়ার, এদের কিডনি ডিজিজ হওয়ার,
সম্ভাবনা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, মানে গুণ হয়ে যাচ্ছে, যুগ হয়ে যাচ্ছে না। কাজে আমাদের এই সমস্ত রিস্ক ফ্যাক্টর ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। একটা ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, যাদের বাবা মা ডায়াবেটিস, যাদের বাবা মার উচ্চ রক্তচাপ, যাদের বাবা মার স্ট্রোক করেছে, তারা সন্তানরা খুব ভাবনা থাকেন যে অনেকে মনে করেন বংশগতভাবে আমাদেরকে না পেয়ে বসে, তাদের জন্য পরামর্শ কি? তার জন্য পরামর্শ হলো তারা অবশ্যই অতিরিক্ত ঝুঁকিতে আছে, এবং তাদের জন্য সবচেয়ে ভালো সুসংবাদ যেটা হলো যে তারা যদি লাইফস্টাইল একদম শুরুর থেকেই যদি তারা এই যে সুস্থ লাইফস্টাইল যেগুলো বললাম, যে এক্সারসাইজ, ডায়েট, খাবার দাবার, লবণ না খাওয়া, স্মোকিং না করা, ধূমপান না করা, কোলেস্টেরলযুক্ত খাবার না খাওয়া, এগুলো যদি একদম যদি ইয়াং এজ থেকে শুরু করে, এবং আমি বলবো যে আমাদের এই যে স্কুল কলেজের যে ছাত্র ছাত্রী আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শুধু মুখে বলা নয়, তাদের প্র্যাকটিক্যালি খাওয়িয়ে মাঝে মাঝে যে খাবারগুলো খাবে, এগুলো খাবে না, এগুলো অ্যাভয়েড করবে, এই পরিমাণে খাবে, ওজন এই থাকবে, বিএমআই, এগুলো প্রত্যেককে এগুলো শিক্ষা দিয়ে দেওয়া উচিত। ছোট্ট একটা ফোনে যাই। হ্যালো, হ্যাঁ, সংক্ষেপে প্রশ্নটি করুন, আমাদের সময় কম। জি, কথা বলছি মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, অনেক, কি সমস্যা বলুন? যে আমরা যে কাঁচা লবণ খাই, কাঁচা লবণটা কতটা ক্ষতিকর হতে পারে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। অনেক কাঁচা লবণ খান, একটু এক্সট্রা কাঁচা লবণ খান। কাঁচা লবণ মানে বিষ খাওয়ার মতো। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করছিলেন আগে, আমি ভুলে গেছিলাম, যে যেটা যে কেউ প্রেসার ওষুধ খাচ্ছে, হঠাৎ যদি বন্ধ করে দেয় তাহলে কি, মানে এটা কি ঠিক? যারা উচ্চ রক্তচাপের রোগী তার প্রায় ওষুধ বন্ধ করেন, ভাবেন যে কোনো লক্ষণ তো প্রকাশ পায়নি, ঘাড়ে ব্যথা নেই, মাথা ব্যথা নেই, প্রতিদিন ওষুধ খাবো কেন? এটা ঠিক এরকমই, যে যদি মনে করেন যে কেউ একটা গুকরু সাপ, বিষাক্ত সাপ পালে, একদিন মনে করলো যে বিছনায় নিয়ে শুয়ে থাকি, যে কোনো সময় ছোবল মারতে পারে। অর্থাৎ একদিন যদি ওষুধ না খায়, তার যদি সাডেন প্রেশার বেড়ে যায়, তাহলে তার ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে, এবং এদের নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, কোনো উইন্ডো না। অনেক যে প্রশ্ন করছে মানিকগঞ্জ থেকে, সেই ধারাবাহিকতা কথা বলি। অনেকে বলে আমাদের কাঁচা লবণ খাই, ভাজা লবণ খাই, আপনার মন্তব্য কি? না, ভাজা লবণ কাঁচা লবণে কোনো পার্থক্য নেই, দুইটা একই। কাজে লবণ খাওয়া যাবে না মানে এক্সট্রা লবণ খাওয়া যাবে না, মানে যেটা, তবে তরকারির মধ্যে যে পরিমাণ লবণ খাওয়া হয় সেটা মানে আমরা যেন পরিমিতভাবে সেটা খাওয়ার অভ্যেস করি, এবং সেই সাথে সালাদ বা অন্য কিছুতে আমরা এক্সট্রা কোনো লবণ দেব না, এবং সেখানে প্রয়োজন বোধে কোনো বিভিন্ন ধরনের একটু স্পাইসি, একটু সুবাসিত যে বিভিন্ন ধরনের, যেমন ধনে পাতা আছে, অন্য কিছু, এগুলো মিক্স আপ করে নিতে পারি, একটু মরিচ দিয়ে, কাঁচামরিচ দিতে পারি, এগুলো দিয়ে ইউজ করতে পারি। আমরা লবণ আমরা পরিহার করে চলবো। সংক্ষেপে ধূমপান সম্পর্কে যদি জানতে চাই। ধূমপান, বিষপান তো আমরা জানি, এটা যেমন একদিকে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, সরাসরি এটা থেকে কিডনি রোগ হয়, এবং আমার চুল থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গাই নেই যেখানে আক্রমণ করে না। যেমন চুল যেমন পড়ে যেতে পারে, তেমন পা পর্যন্ত বললাম এই জন্য যে পায়ের দেখা যায় যে রক্তনালীগুলো চিকন করে পাকেটে ফেলা লাগতে পারে। ধন্যবাদ। কাজে আমাদের শরীরে কোথাও বাদ দেয় না ধূমপান। অনেক তথ্য জানার সুযোগ হলো আপনার উপস্থিতিতে আজকে। প্রফেসর এম এস সামাদ, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী কর্তৃপক্ষকে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ছিলাম। উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতেই হবে, এবং করতে পারলে কিডনিকে ভালো রাখা যায়, এই তথ্য জানতে হবে। আর অনেক তথ্য আলোচনা হলো, নিশ্চয়ই আপনারা শুনেছেন, এগুলো মানতে হবে, তথ্যগুলো জানার প্রয়োজন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে।